পৃষ্ঠা 6। গোপীনাথের ঘেরা থেকে বেরিয়ে তখন পা দুটোকে টেনে টেনে লালাবাবুর মন্দিরের দিকে চলেছিলুম। লালাবাবুর মন্দির বলে নয়, এমনি উদ্দেশ্যহীনভাবেই ওই দিকে ফিরেছিলুম মাত্র। চলতে হবে বলেই চলা, বসবার জায়গার অভাবে অকস্মাৎ এইভাবে বিনা প্রস্তুতিতে চোখের জল উপচে বেরিয়ে পড়ায় দারুণ বিব্রত বোধ করলুম। পৃষ্ঠা 7। তখনও দিনের আলো কিছুটা আছে। গ্রীষ্মের গোধূলি এসব দেশে দীর্ঘস্থায়ী, রাস্তাতে লোকজনের চলাচলও যথেষ্ট। যমুনা পুলিন বা গোপেশ্বর থেকে কি কৃষ্ণচন্দ্রের দর্শন সেরে গোবিন্দ গোপীনাথ যেদিকে হোক যাবার এইটাই প্রধান রাস্তা। এদিকেই বিল্বমঙ্গল ঠাকুরের সমাধি, সাক্ষী গোপালের ভাঙা মন্দির। এদিকেই ওই সরু গলিটায় ঢুকলে বিরাট মজা পুকুর, ব্রহ্মকুণ্ড। সুতরাং লোকজন তো থাকবেই। তারা একটা ধুতি পাঞ্জাবি পরা জোয়ান ছেলের চোখে জল দেখলে কি ভাববে? কোনো মন্দির দেখলেও বা কথা ছিল, ভক্তি অশ্রু বলে চালানো যেত। এ না জানি কত কি ব্যাখ্যা করবে, ডেকে জেরা করাও অস্বাভাবিক নয়। কেউ দেখুক না দেখুক, সে মুহূর্তে আমার মনে হলো বিশ্বের সমস্ত লোক কৌতূহলী হয়ে আমার এই চোখের জলের দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি যেন দিশাহারা হয়ে গেলুম লজ্জায় সংকোচে। আর ঠিক সেই মুহূর্তেই চোখে পড়ল বাঁহাতি একটা দোতলা বাড়ির সদর দরজা খোলা। তার দীর্ঘ অন্ধকার গলি পথ ভেদ করে দেখা যাচ্ছে দূরে টিমটিম করছে রাধাকৃষ্ণের একটি ছোট যুগল মূর্তি। অর্থাৎ এটাও কোনো মন্দির বা কুঞ্জ। আমি যেন বেঁচে গেলুম। আর কিছু না হোক, ঠাকুরকে ভূমিষ্ঠ প্রণাম করার ছলে চোখের জলটা তো ঢাকতে পারবো। ওখানে যদি কেউ থাকেও, পূজারি প্রভৃতি, আবছা আলোতে তারা অতটা বুঝতে পারবে না। একবার প্রণামটা সারতে পারলে কোনো ভাবনা নেই, 7 খুন মাপ। চোখ মুছলেও কেউ সন্দেহ করবে না, বড়জোর ভক্তির আতিশয্য ভাববে। দ্বিধা করলুম না, করার সময়ও ছিল না। অবাধ্য চোখের জলটা বেরিয়েই চলেছে, কোনো মতে বাগ মানাতে পারছি না। তাড়াতাড়ি মাথাটা হেঁট করে যেন ব্যস্ত সমস্ত ভাবে ঢুকে পড়লুম মন্দিরের মধ্যে। বাড়িটা মনে হলো দোমহলা। বাইরের দিকে একটা পুরো 1 মহল বাড়ি, তার পাশ দিয়ে এই চলন। সেই অনুপাতে দীর্ঘ চলন পেরিয়ে গেলে সামান্য একটু উঠোন, 2-1টা ফুলের গাছও আছে বোধ হয়। সামনেটা কিন্তু বাঁধানো, একটি ছোট তুলসী ও গোবর্ধন মঞ্চ, তার ওদিকে মন্দির ও সম্ভবত একটা স্বতন্ত্র মহল, পাখের ঘর, ভাড়ার ঘর নিয়ে। সেটা অনুমান। এখান থেকে মন্দিরটি মাত্র নজরে পড়ছে, আর একরত্তি উঠোন ও তুলসী মঞ্চটুকু। 2-1টা সবুজ পাতায় গাছপালার উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। এছাড়াও যে আর কিছু আছে তা বুঝতে পারিনি। আর কিছু যে থাকতে পারে বা থাকা উচিত তাও অত ভেবে দেখিনি। তাই নির্ভয়ে তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছিলুম এক মনে, বিগ্রহ লক্ষ্য করেই। ... বেশ খানিকটা গেছি, অন্ধকার চলনের একেবারে শেষ প্রান্তে গিয়ে পড়েছি। সামনেই দিবসের শেষ স্মৃতিমণ্ডিত আলো ও মুক্তি। এমন সময় পরিষ্কার বাংলায় কে বলে উঠল, কে রে? বলি, কে আসছো গো? রোসো রোসো। ওমা, আমি যে সাব্যস্ত। শোভারাম বুঝি বিল্লিটা ঘুরিয়ে দিয়ে যায়নি? কই, দোর খোলার সাড়া পাইনি তো। থেমে যাওয়াই উচিত ছিল, কারণ নারী কণ্ঠ যে, তাতে কোনো ভুল নেই, অতি মধুর নারী কণ্ঠ। কিন্তু আমার আর তখন থামবার উপায় ছিল না। একটা ঝোঁকের মাথায় এত জোরে এগিয়ে এসেছি যে তখন পায়ের একটা নিজস্ব বেগ তৈরি হয়ে গেছে। সে তখন আমার নিয়ন্ত্রণের বাইরে। ... তাই চেষ্টা করতে করতেও চলন ছেড়ে ফাঁকা জায়গাটায় এসে পড়লুম, আর সঙ্গে সঙ্গে এক অপরূপ দৃশ্য চোখে পড়ল। ওদিক থেকে দেখতে পাইনি। উঠোনের এই খাঁজে, বারবাড়ির সামনেই কুয়া,
বাঁধানো বেশ বড় একটা কুয়াতলা, তা আর সেইখানে বোধ করি গা ধোবার জন্যই প্রস্তুত হয়ে একটি প্রবীণা মহিলা দাঁড়িয়ে আছেন। তার পরনে একখানা পুরনো রংচটা জ্যালজ্যালে খাটো গামছা, বুকে রস্যতর এবং বিবর্ণতর আর একখানে, হাতে একটি ঘটি। গামছা দুটিতে আর যাই হোক আব্রু রক্ষা হয়নি কিছুমাত্র। পৃষ্ঠা 8। দেহটা যে আবৃত হয়েছে এমন বলা চলে না কিছুতেই, কিন্তু অপরূপ দৃশ্য বলতে আমি এই লজ্জাকর অবস্থা বোঝাতে চাইনি। অপরূপ ওই মহিলাই। ও বয়সে তো আমি এমন কাউকে দেখিনি বটেই, পরবর্তীকালেও না। বয়স হয়েছে, মাথায় চুল ধপধপ করছে সাদা, দাঁতও বেশিরভাগ নেই, মুখের চামড়াও কুঁচকে এসেছে সেই অনুপাতে, কিন্তু ওই পর্যন্তই। বয়স বা জরাকে দেহের ওইটুকু অংশ দখল করেই থেমে থাকতে হয়েছে, গলার নিচে নামতে পারেনি এখনো পর্যন্ত। বাকি যে দেহটা, সে যেন এখনো কোনো অষ্টাদশী তরুণীর, গ্রিক ভাস্করের খোদাই করা মর্মর নারী মূর্তি, তেমনি নিখুঁত, তেমনি সুগৌর। পরবর্তীকালে ভেনাস অফ মিলোর ছবি দেখেছি, কিন্তু তারও গঠন বোধ হয় এতটা ত্রুটিহীন সুন্দর নয়। ... কিছুক্ষণ পূর্বের মানসিক আবেগ, দৈহিক শ্রান্তি, উপবাসজনিত অবসন্নতা আর এখানকার এই সীমাহীন লজ্জা ও অপরাধবোধ এবং অপরিসীম বিস্ময় সবটা জড়িয়ে কেমন যেন বিউফল করে ফেলল। না পারলুম এগোতে, না পারলুম পেছোতে, আর না পারলুম সময় উপযোগী কোনো ক্ষমা প্রার্থনা করতে। জড় ভরতের মতো, জন্তুর মতো অবাক হয়ে ওর দিকে চেয়েই দাঁড়িয়ে রইলাম। চোখের নিমেষে আমার অবস্থাটা বুঝে নিলেন তিনি। বললেন, দর্শন করতে এসেছ তো, তা যাও না, এগিয়ে যাও না। ভগবানের মন্দির, দোর খোলা ছিল, ঢুকে পড়েছ, তাতে আর দোষ কি? আর এ তো দর্শনের সময়, দোর খুলে রাখাই তো উচিত এখন। আমার যে পোড়া পেটটা আবার অসময়, তাই গা ধুতে নামা, নইলে উপরেই আমি নাওয়া ধোয়া সারি। এখানের মতো তো নয়। আমরা কলকাতার মানুষ, আমাদের কলঘর একটা চাই, কল থাকুক আর না থাকুক। তা সে এক দফা কাপড় কাচা, গা ধোয়া তো চুকে গেছে, এখন আর জল কোথায় পাবো? তোলা জল সকাল বিকেল ওপরে পৌঁছে দেয়, এই ঢের, আর কি বলা যায়? তাই বলি কুয়াতলাতেই যাই, কেউ তো আসে না বড় একটা। তা এখানে এসে উষি মুখপুরীকে ডাকছি, যদি একডোল জল তুলে গায়ে ঢেলে দেয়। তা দেখো না, পোড়ার মেয়ে যে কোথায় গিয়ে বসে আছে। বিস্ময়চিহ্ন ... এতক্ষণে কাজ সেরে আমি ওপরে চলে যেতে পারতুম। এতক্ষণে একটু সামলে নিতে পেরেছি। বাঙালির মুখ দেখে, বাংলা কথা শুনে নিজেও যেন কথা খুঁজে পেয়েছি। বললুম, মাপ করবেন, আমি অতটা বুঝতে পারিনি। একটু গলা খাঁকারি দিয়ে আসাই বোধ হয় উচিত ছিল। এভাবে বাড়ির মধ্যে ঢুকে পড়াটা অন্যায় হয়ে গেছে। কথাটা আমাকে শেষ করতে দিলেন না ভদ্রমহিলা। বলে উঠলেন, তাতে কি হয়েছে? মন্দিরে ঢুকেছ, তাতে আর তোমার দোষ কি? তাছাড়া তুমি আমার ছেলে কেন, বোধ হচ্ছে নাতিরই বয়সী। লজ্জাই বা কিসের এত? কিন্তু রসদি কি বাপু, তোমার গলাটা অমন শোনাচ্ছে কেন? বলতে বলতে এবং ওপরের দেহের আবরণ হিসেবে সেই সামান্য গামছাটুকুকে সামলাবার বৃথা চেষ্টা করতে করতে তিনি আরও দুপা সামনে এগিয়ে এলেন, কুয়োতলার বাঁধানো বেড়াটুকুর ধারে একেবারে। সেই সময় অকস্মাৎ কি এক কারণে, সম্ভবত সূর্য আকাশের সর্বপশ্চিম প্রান্তে পৌঁছনোর ফলে সামনের উঁচু সাদা দেওয়ালটা আলোকিত করে থাকবে, কিংবা কোনো সাদা মেঘের টুকরো রঙিন হয়ে উঠে কোণে দেখানো আলোর সৃষ্টি করে থাকবে। আমার মুখের ওপর উজ্জ্বল লাল একটা আলোর আভা এসে পড়েছিল। তিনি ঈষৎ ভ্রু কুঁচকে প্রাণপণ তীক্ষ্ণ দৃষ্টিতে আমার মুখের দিকে চেয়ে বলে উঠলেন, ওমা, তোমার চোখে যে জল, তাই গলাটা অমন ধরা ধরা। আমি বলি, এ তো ঠান্ডা লাগার সময় নয়। পৃষ্ঠা 9। গলাটা এমন শোনাচ্ছে কেন?
মুখও তো শুকনো দেখছি, খাওয়া হয়নি বুঝি সারাদিন? ব্যাপারটা কি বলো দেখি। তারপরই আপাদমস্তক আমাকে আরেকবার দেখে নিয়ে বললেন, পোড়া কপাল, পা দুটো যে কাঁপছে ঠকঠক করে, সারাদিন না খেয়ে ঘুরছো বুঝি টোটো করে, মরেছে। যা ভেবেছি তাই। বাড়ি থেকে পালিয়েছিলেন মদ্দানি করে, তারপর এখন হাতের পয়সা করি ফক্কিকার হয়ে আতান্তরে পড়েছেন। বলমাতারা দাঁড়াই কোথা, বুদ্ধি সব দেখো না বাবুদের, এর নাম লেখাপড়া শিখেছেন সব। ছাই লেখাপড়া হচ্ছে, গোষ্ঠীর পিণ্ডি হচ্ছে। এর চেয়ে আমরা যে বলতে গেলে ক অক্ষর গোমাংস, আমাদের ঘটে এর চেয়ে ঢের বেশি বুদ্ধি আছে। নাও নাও যাও, এগিয়ে গিয়ে নাট মন্দিরে বসো গে, আমি এই একটা ডোল জল ঢেলে গিয়ে কাপড়টা ছেড়ে আসছি। চোখের জল মুছে নিশ্চিহ্ন করে ফেলারই কথা। অন্ধকার চলন দিয়ে আস্তে আস্তে কোঁচার খুঁটে মুছেও ফেলেছি বার কতক। উনি যা দেখেছেন তা জল নয়, ভিজে চোখের পাতা। কিন্তু এবার আসল জলই বেরিয়ে এলো আবার, সামান্য একটু প্রশ্রয় আর স্নেহের স্পর্শে। বরং দ্বিগুণ বেগে বেরোতে লাগলো। কোনো মতেই সামলাতে পারলুম না। সেই লজ্জা ঢাকতে তাড়াতাড়ি কথা বলতে গেলুম, তা নিজের কানেই খাপছাড়া শোনালো। দিদি, আমি বড্ড, আজকে রাতটা শুধু যদি। উনি এক ধমকে চুপ করিয়ে দিলেন। থামো থামো, তোমাকে আর পণ্ডিতি ফলাতে হবে না, ও আমি সব বুঝে নিয়েছি। যাও যাও বলছি, গিয়ে ওখানে বসোগে। তোমার ওই অবস্থা, নইলে তোমাকেই বলতুম দুডোল জল তুলে দিতে। না না, ও তুমি পারবে না, এ তোমাদের দেশের পাতকো নয়, এ হলো গে ইন্দেরা। 150-200 হাত নিচে জল, আর এই ভারী লোহার ডোল, এ দিয়ে জল তোলা তোমাদের কলকাতার বাবুদের কম্য নয়। দেখি আসবেই এখন, নইলে শোভারাম পুজুরি ছেলে আছে, সে এসে পড়বে। এই পাড়াতেই আর এক জায়গায় কাজ করে, আমার সইয়ের এক কুঞ্জ আছে সেইখানে। চোপর রাত কি আর দাঁড়িয়ে থাকবো? বলি, উষা, উষি। নিঘাত মরেছে হারামজাদি, কোন জমালয়ে গিয়ে বসে আছে? বলি, এলি নাকি আগে 14 পুরুষকে নরকে পাঠাতে হবে তবে আসবি? না গো না, এসে গেছি। 14 পুরুষ এখন থাক, আমাকে জমালয়ে পাঠিয়েছ, উতেই হবে। বলে হাসতে হাসতে ঠাকুর ঘরের পাশ থেকে আপাত অদৃশ্য কোনো দ্বার পথে বেরিয়ে এলো ছিপছিপে অল্প বয়সের একটি শ্যামবর্ণ মেয়ে। কপালে সূক্ষ্ম উল্কি, নাকে রসকলি, গলায় কণ্ঠি, কথায় স্পষ্ট মেদিনীপুরের টান। সম্ভবত দাসী শ্রেণীরই কেউ হবে। হঠাৎ আমাকে দেখে থমকে গেল। উমা, এ আবার কে? কে গা? অমন জায়গায় দাঁড়িয়ে কেন? দর্শন করতে এসেছো না মার কাছে কোনো দরকার আছে? তোর অত নিকেশে দরকার কি বাপু? ও আমার এক ভাই এসেছে কলকাতা থেকে। যাও ভাই, লক্ষ্মীটি এখন ওই ঠাকুর ঘরের রকে একটু বসোগে। ওকেই আমরা নাট মন্দির বলি। কানা ছেলের নাম পদ্মলোচন আর কি। দে দেখি উষি, চট করে দুডোল জল ঢেলে শুদ্ধ হয়ে ওপরে উঠে যাই। সন্ধ্যের কাজ জপ তপ সব বাকি, কখন কি হবে তা জানি না। শোভারাম এলে বলবি ওর জন্যে ও 5-6 টেকরা বানাতে। টেকরার পাশে তারকা চিহ্ন, নিচে তারকা চিহ্ন দিয়ে লেখা পরোটা ক্ষীরসা, যখন ক্ষীর খুঁড়িতে ঢালা। প্রথম তারকা চিহ্ন পরোটা, মূলপাঠ। রাত্রিরে ও খাবে। আর এখন পেশাদি প্যাঁড়া আর ক্ষীরসা, 2টি তারকা চিহ্ন, 2টি তারকা চিহ্ন ক্ষীরসা, কয় মধ্যাহ্নস্বয় দীর্ঘই বয়শূন্য র দন্তেশ্বয় আকার। ঘন ক্ষীর খুঁড়িতে ঢালা। মূলপাঠ, যদি থাকে তো বার করে দে, নে হাত চালা, সঙ্গের মতো দাঁড়িয়ে থাকিস নি। পৃষ্ঠা 10। 2, অর্থাৎ আশ্রয় একটা মিলল। মাথার ওপরে আচ্ছাদন এবং ক্ষুধার অন্ন, দুটো সমস্যারই সমাধান হয়ে গেল এক কথায়। একেবারে অপরিচিত পথের মানুষকে কেউ এমনভাবে যেচে আশ্রয় দেয় তা কখনো কোনো গল্প উপন্যাসেও পড়িনি। অপর কেউ বললে বিশ্বাস করতুম না। আমারই যেন বিশ্বাস হতে চাইছিল না, মনে হচ্ছিল স্বপ্ন দেখছি হয়তো।
একবার কেমন যেন ভয় ভয়ও করছিল। আশ্রয় বলতে যা সাধারণত বোঝায় এ তো তাও নয়, দয়ার দান নয়, মাধুকরী তো নয়ই, রীতিমতো আতিথেয়তা। নিজের গায়ে জল ঢালা হতেই উষাকে হুকুম করলেন, ওকে অমনি ওই বালতি দুটো ভরে দে, চান করে নিক, সারাদিন নাওয়া খাওয়া হয়নি, এই গরমে সেদ্ধ হয়েছে। কাপড় আছে সঙ্গে না দেবো? দেখো ধুতি আছে এখানে, আমাদের কিরণবাবুর ফাইন ফাইন ধুতি, শিমলে ফরাসডাঙ্গা ছাড়া পরেন না বাবু, দেব না আছে? কোনো মতে ঘাড় নেড়ে জানালুম বাড়তি ধুতি একটা সঙ্গেই আছে। তা এক কাজ করো তাহলে, ওই সিঁড়ির নিচেটায় কলঘর মতো জায়গা আছে খানিকটা, ওখানে আনলাও আছে, দেখবে দ্যালের গায়ে মারা, জামা টামা ছেড়ে দিব্যি করে চান করে নাও। পাশেই শ্বেতখানা, দন্তেশ্বয় জফলা একার খণ্ডত্ব, শ্বেতখানা, যেতে চাও তো চলে যাও অমনি। উষা চান হলে ওকে একটু পেশাদ দে খেতে, আমি চট করে ওপর থেকে আসছি। আমার ভাই আজকে বড্ড দেরি হয়ে গেল, সন্ধ্যের পেছনে ছ্যাঁকা না লাগতে লাগতে পুজুরি আরতির তাড়া দেবে, চোখে কানে দেখতে দেবে না, না দিলেই বা চলে কি করে, ওকেই যে আবার গিয়ে ভোগের খাবার রাঁধতে বসতে হবে। তা মরুগ্গে, জপ না হয় রাত 12টা অবধি বসে বসে সারতে পারবো, আহ্নিকটা তো চাই। জয় রাধে হৃদয়েশ্বরী। অতঃপর স্নান জলযোগ যথা নিয়মে চলল, কোনো ত্রুটিই ঘটল না। উষা মেয়েটি বেশ হাসি খুশি, কথায় কথায় চোখ টিপে কথা বলার অভ্যাস, মনিবের নিন্দে করার সময় তো বিশেষ করে চোখ টেপা চাই। অবশ্য গুরুতর কোনো নিন্দে করল না, যা করল তাকে নিন্দে না বলে নিন্দের ইশারা বলা যেতে পারে। রাস্তার দিকে যে নতুন মহলটার পাশ দিয়ে এলুম, সেইটারই ওপরতলায় দিদি থাকেন দেখলুম। গা ধুয়ে সেইখানেই উঠে গেলেন। খানিক পর যখন নামলেন তখন কিন্তু সে আগের মানুষটাকে আর চেনা যায় না। পরনে চমৎকার মিহি শিমলের থান ধুতি, কুঁচনো চুনোট করা, ভেতরে সেমিজের মতোই একটা কি দেখলুম যেন, ভুরভুর করছে আতরের গন্ধ, একটি বেলদার সাদা ওড়না আর শৌখিন একটি জপের থলি হাতে করে নেমে এলেন। তখন অবশ্য কথাবার্তা কিছু হলো না, কারণ ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে। শোভারাম পূজারী এর মধ্যেই বারদুই আরতির জন্যে তাড়া লাগিয়েছে। শোভারামেরও অল্প বয়স, 35-36-এর বেশি হবে না, ছিপছিপে অথচ সুন্দর গঠন, গৌরবর্ণ, মুখশ্রী চমৎকার। সবচেয়ে যেটা লক্ষ্য করার মতো সেটা তার হাসি, সর্বদাই যেন একটা কৌতুক বোধ করছে, তারই হাসি চোখে মুখে লেগে আছে সর্বদা। বুদ্ধিমানও খুব নিশ্চয়ই, চোখের দিকে চাইলেই মনে হয় তোমার মনের ভেতর পর্যন্ত দেখে নিচ্ছে। দিদি এসেই আরতির বাজনার একটা ঘড়ি তুলে নিলেন হাতে, আমাকেও একটা নিতে বললেন। কি করে তালে তালে ঘড়ি বাজাতে হয় জানতুম না, দিদি দেখিয়ে দিলেন। বলেন আজ রোজের ছুটি, রোজই বলে হাতে ব্যথা করছে, তা আজ জিরোক একটু, আজ আমরা ভাই বোনেই বাজাই, কি বলো দাদা? আরতির মধ্যে কখন 8-2টি মানুষ এসে দাঁড়িয়েছিলেন টের পাইনি। পৃষ্ঠা 11। আরতির পরে প্রণাম, যথার্থ ভক্তিভরে প্রণাম করেছিলাম সেদিন, তাতে সন্দেহ নেই। সেরে উঠতেই নজরে পড়ল একটি বৃদ্ধ গোছের ভদ্রলোক, প্রায় 1 হাত ধাক্কা সমেত, কালো ফিতে পাড় মিহি ধুতি পরনে, কুঁচনো কোঁচাটি পেটের কাছে গোঁজা, বন্ধনী শুরু। পরে জেনেছিলুম নিজেই পরিপাটি করে প্রত্যহ কোঁচান কাপড়খানা, বন্ধনী শেষ। একটা আদির মেরজাই, এরও গলায় কণ্ঠি, তবে খুব সূক্ষ্ম দানার, নাকে তিলক বা রসকলি নেই, তার বদলে কপালে ফোঁটা একটা, খুব ফর্সা রং, বেশ গোলালো চেহারা। হঠাৎ দেখলে পাকা আমের কথাটা মনে আসে। মুখ চোখও ভালো, সুপুরুষ বলা চলতো যদি না একটু বেঁটে ধাঁচের হতেন। আরও একটা দোষ ছিল, একটা হাত আর একটা হাতের চেয়ে একটুখানি ছোট, তবে বাঁকা কি বিকৃতি কি শুকনো নয়, সহজ স্বাভাবিক হাতই। বিধাতার হিসেবে সামান্য ভুলে দুটো ঠিক মানানসই হতে পারেনি। আর একজন যিনি এসে আরতি দেখছিলেন তিনি মহিলা,
পরনে চওড়া কালো পাড় শাড়ি, হাতে এক হাত চুড়ি, সাদা সিল্কের চাদর জড়ানো গায়ে, কিন্তু সিঁথিটা অস্বাভাবিক সাদা। সিঁদুর নেই তাতে, অত সাদা না হলে হয়তো নজরে পড়তো না। পরে দিনের আলোয় দেখেছিলাম সামনে চুল উঠে সিঁথি চওড়া হয়ে যাওয়াতেই অত সাদা দেখাচ্ছে। যাই হোক, সাদা সিঁথির সঙ্গে হাত ভর্তি চুড়ির যোগাযোগটা মনের মধ্যে মিলিয়ে নিতে পারিনি। ঈষৎ একটু ধাঁধায় পড়েছিলাম। এখনকার কালে আপনারা আমার বিস্মিত হওয়ার কথায় বিস্ময়বোধ করবেন হয়তো, কিন্তু তখনও পর্যন্ত আমার যা দেখা ছিল তাতে বিধবাদের চওড়া পাড় শাড়ি পরতে দেখেছি বটে, কিন্তু তার সঙ্গে বড় জোর একগাছা করে চুড়ি কি মাঠা বালা, কিন্তু সে খুব অল্প বয়সী বিধবাদেরই। ইনি সে বয়স বহুদিন পার হয়ে এসেছেন, দেখে অন্তত মনে হয় 40-এর কম হবে না। এ বয়সে মা বাপ বেঁচে থাকলে মেয়েরা অনেকে নরুন পাড় ধুতি পরে, তার বেশি নয়। অবশ্য আমি বলতে বসেছি আজ থেকে প্রায় 40 বছর আগেকার কথা। এখন এসব নিয়ে কেউ মাথা ঘামায় না। পৃথিবী বহু দূর এগিয়ে এসেছে গত বছরে। বিধবা কেন গহনা পরবে না, এই প্রশ্নের জবাব চাইছে লোকে, এবং ভালো মতো জবাব পাচ্ছে না। ভারতের অন্য কোনো প্রান্তে নিরাভরণ বৈধব্যের বিধান নেই, সেদিনও ছিল না। তবু আমরা যে সংস্কারের মধ্যে মানুষ হয়েছিলাম তাতে বিস্ময় বোধ করাই স্বাভাবিক। আরতির পর প্রণাম সেরে উঠে দিদি পরিপাটি করে চাদরটি জড়িয়ে নিলেন। তা থেকে হাতটি বার করে বেশ সুন্দরভাবে জপের থলিটি ধরলেন। বললেন, তুমি ভাই এখন একটু গড়িয়ে নাও, সারাদিনে ধকল তো কম যায়নি, আমরা একটু পরিক্রমা সেরে আসি। কিরণবাবু রইল। বলতে বলতেই কেমন যেন থতিয়ে থেমে গেলেন দিদি। বোধ হয় মনে হলো কিরণবাবুর পরিচয়টা কিছু দেওয়া দরকার। গলায় অস্বাভাবিক একটু জোর দিয়ে বললেন, কিরণবাবু হলো গে আমাদের ঠাকুরের এস্টেটের কামদার, ওই যাকে ম্যানেজার বলে আর কি। অতি সজ্জন লোক, ওর দৌলতেই টিকে আছি। কিরণবাবু রইল আর উষা রইল, যদি কিছু দরকার হয় স্বচ্ছন্দে বলো। উষা, শোন, বাবুকে আমার ঘরের পাশে ওই ছোট্ট ঘরটাতে বিছানা করে দে আগে, এখন একটু গড়াক, আমরা ফিরলে একসঙ্গে পঙ্গত করা যাবে। চরে রোজে আমরা ঘুরে আসি, এখনই আবার সব পুজুরি মুখপোড়ারা ভোগ লাগিয়ে দরজা বন্ধ করে দেবে। আরতির পর একটা ঘন্টাও সময় দেয় না ঠাকুরকে নিঃশ্বাস ফেলবার। তারা দুজনেই বাতাসে মৃগনাভির একটা মৃদু সুবাস ছড়িয়ে বেরিয়ে গেলেন। উষা বেশ একটু অবাক হয়ে গিয়েছিল মনিবের হুকুম শুনে। সে হেঁকে বলল, ওপরে বিছানা করব, তোমার ঘরের পাশে? পৃষ্ঠা 12। হ্যাঁ হ্যাঁ, কানে শুনতে পাস না নাকি? কান দেখিয়ে আসিস কাল পানিঘাট হাসপাতালে গিয়ে। পানিঘাট তারকা চিহ্ন, রামকৃষ্ণ মিশন সেবাশ্রম আগে যেখানে ছিল। মূল পাঠ। যেতে যেতেই ঝঙ্কার দিয়ে উঠলেন দিদি। উষা ভ্রু কুঁচকে খানিকক্ষণ তাঁদের গমন পথের দিকে আর খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে শোভারামের দিকে ফিরে একবার চোখ মোটকে নিয়ে বলল, বাবা আপনি কোথা থেকে আসছেন গা? এত খাতির! কই, এতদিনের মধ্যে তো ও ঘরে কাউকে থাকতে দিতে দেখিনি। ওটা হলো গে ওনার আহ্নিকের ঘর, আবার ভাবনের ঘরকে ভাবনের ঘর। লোক এলে তো থাকেই নিচের ঘরে কিংবা আমাদের এই অন্দরমহলে, বড় জোর ভাঁড়ারের ওপরের ভালো ঘরখানায়। আপনি কি হন গা মার? ওর রকম সকম দেখে ভারী হাসি পেল, আর একটু হেঁয়ালিতে ফেলবার লোভ সামলাতে পারলুম না। আমিও চোখ টিপে হেসে বললুম, কে কার কি হয় কে বলতে পারে বলো? পৃথিবীতে কে কার পরও আপন হয় অনেক সময়, আবার আপনও পরের চেয়ে পর হয়ে যায়। ভালো, দিব্যি বুঝতে পারলুম। এখনো এখানকার পেশাদ পেটে পড়েনি, তাতেই এই বলি হারি। এই বলে মুচকে হেসে সারা গমন ভঙ্গিতে একটা তরঙ্গ তুলে চলে গেল উষা, বোধ করি আমারই বিছানা করতে। বাইরের মহল এমন কিছু নয়, নিচে ওপরে একখানা করে ঘর, ঘরগুলো অবশ্য বড় আকারেরই।
এছাড়া নিচে যেটা চলন সেইটেরই ওপরে খানিকটা নিয়ে ওপরে আর একটা ফালি মতো ঘর আছে, সেইখানেই আমার স্থান নির্দিষ্ট হয়েছিল। বড়ই সংকীর্ণ জায়গা, চওড়ায় 2.5 হাতের বেশি হবে না কিছুতেই, তবে আমার একার পক্ষে তাই যথেষ্ট। ওই মাপের বিছানা বা তোষকও তৈরি করা আছে। দেখলুম ওর মধ্যেই পাশে বিঘৎখানেক জায়গা খালি রেখে সেটা পাতা হয়েছে। বেশ ফর্সা চাদর, বালিশের ওয়ারও ফর্সা। কত রাতের ব্রজবাসীদের বিছানার সঙ্গে তুলনা করলে এ রাজসজ্জা। সারাদিনের শ্রান্তিতে পা অবশ হয়ে এসেছিল, তার ওপরেই লোভনীয় বিছানা। সুতরাং জানগে বাবু, আপনকার বিছানা হয়ে গেছে। উষা খবরটা ঘোষণা করতে দ্বিরুক্তি করলুম না, টান হয়ে শুয়ে পড়লুম। দুটো ঘরের মাঝে একটা দরজা ছিল। শুয়ে শুয়েই পাশের বড় ঘরটা দেখা গেল। ও ঘরের মেঝেতে বোধ হয় আগে থাকতেই বিছানা পাতা ছিল। বোধ হয় পাতাই থাকে, দুদিকে দুটি। মেঝেতে হলেও বেশ পুরুষুরু বিছানা, একটাতে গদি আছে বলেই মনে হলো। দুটো বিছানা, দুদিকে দেওয়াল ঘেঁষে, মাঝে অনেকখানি জায়গা। বারান্দায় যাতায়াতের জন্যে তো বটেই, সে অনুপাতেও অনেকটা বেশি ব্যবধান। বোধ হয় এখানে বসেই রাত্রের খাওয়া দাওয়া হয়, কে জানে। দুটি বিছানার একটিতে ইতিমধ্যে কিরণবাবু বিবিধ আকারের খাতাপত্র নিয়ে বসে গেছেন। বোধ হলো এইটাই ওর হিসেবপত্র করার সময়। একটা কেরোসিনের টেবিল ল্যাম্প জ্বলছে, তাতেই নাকে চশমা এঁটে হেঁট হয়ে কিসব লিখছেন খাতায়। কিরণবাবু কিন্তু এতাবৎ আমার সঙ্গে একটাও কথা বলেননি। যতদূর মনে পড়ছে কারোর সঙ্গেই কথা কইতে দেখিনি ওকে এখনো পর্যন্ত। এখনো কিছু বললেন না, নাম ধাম পরিচয় কিছুই জানতে চাইলেন না। এমনকি একেবারে অপরিচিত এক ছোকরাকে ডেকে পাশের ঘরে ঠাঁই দেওয়া হলো, তাতেও কোনো বিস্ময় প্রকাশ করলেন না, কি প্রতিবাদ করলেন না। আমার কেমন যেন অবাক মনে হতে লাগলো। এ আবার কেমন ধারা মানুষ। পৃষ্ঠা 13। আমার অবশ্য কথা বলার গরজ ছিল না। সারাদিনের দুর্ভাবনা, দুশ্চিন্তা ও অপরিসীম শ্রান্তির পর মাথায় ঠান্ডা জল এবং পেটে খাবার পড়েছে। দুই চোখের পাতা যেন কে টানছে ভেতর থেকে। শুয়ে পড়ার পর বেশিক্ষণ আর হুঁশ রইল না। অচৈতন্যের মতো ঘুমিয়ে পড়লুম। দিদিরা ফিরলেন রাত 10:30টারও পর, কলকল করতে করতে। ধড়মড়িয়ে জেগে বসে পাশের ঘরে ঘড়ি দেখলুম, তাই নইলে মনে হতো 8-10 ঘন্টা ঘুমিয়েছি। কিরণবাবু দেখলুম তখনও জেগে বসে খাতাপত্র ঘাঁটছেন। কেন এত রাত হলো, কোথায় গেছিলেন ওরা, তাও জিজ্ঞাসা করলেন না। মাঝের দরজাটা ভেজিয়ে দিয়ে দিদি বেশ পরিবর্তন করে একখানি 8 হাতি খাটো ধুতি পরলেন। তারপর মুখ হাত ধুয়ে এসে আবার দরজা খুলে দিয়ে আমাকে ডাকলেন, এসো ভাই এসো, এবার এ ঘরে এসো। বড্ড তকলিফ হলো তোমার, এত রাত হয়ে গেল এখনো খাওয়া হলো না, সারাদিন পেটে কিছু নেই। কি করব, ঘুরতে ঘুরতে রাধা বল্লভের বাড়ি চলে গিয়েই যত হ্যাঙ্গাম হলো। ঠাকুরটি কি সহজে দেখা দেন? ঠিকই বলে ব্রজবাসীরা, রাধা বল্লভ দর্শন দুর্লভ। ওগো কিরণবাবু, আর দেরি নয়, চটপট শোভারামকে বলো খাবারটা ধরে দিয়ে যাক, আর দেরি করলে শোভারামই গাল দেবে। তারপর পা ছড়িয়ে বসে নিজের পায়ে হাত বুলোতে বুলোতে বললেন, এবেলার পঙ্গতটা ভাই এই ওপরেই সারি, আর 100 বার ওপর নিচ করতে পারি নে। ভারী তো খাওয়া, তার জন্যে অত মেহনতানা পোষায় না, কি বলো? উষা এসে ঘর মুছে গেলাসে জল গড়িয়ে দিলে। শোভারাম মুখখানা হাঁড়ি করে এসে ঠক করে খাবারের বাসনগুলো নামিয়ে দিয়ে চলে গেল। পরে বুঝেছিলুম তার উষ্মার হেতু। সে ঠিক রাত 4টে ওঠে, 4:30 স্নান সারা হয়ে যায়, তার এত রাত করলে চলে না। ওপরে খেতে আমরা 4 জন, রোজেও এসে বসেছে দেখলুম। তারও বেশ পরিবর্তন হয়েছে। বোধহয় সেই এর নিচের ঘরখানায় থাকে, নিচে থেকেই এলো, গুঞ্চটের মতো একখানা মিলের শাড়ি পরে। আহার্যের ঢাকা খুলতে দেখা গেল রকমারি ব্যবস্থা।
12খানি করে পুরি বা লুচি হয় প্রত্যহ, এইটাই ঠাকুরের ভোগ। বাকি সকলের জন্যে পরোটা বা টেকরা। টেকরা না বললে ঠিকরে বললেই ঠিক বলা হয় তাকে, পুরু পুরু 100 আটায় 16খানা হিসেবে তৈরি। ঘিয়ে ছিটে ফোঁটা আছে কিনা সন্দেহ। এতগুলি প্রাণীর পুরি ভাজা সম্ভব নয়, অথচ যা হবে ঠাকুরকে দেখাতে হবে একবার। সুতরাং রুটিও দেওয়া যায় না, রুটি শকরা, রুটি বা ভাত বা দুই। দুপুরে ভোগ নিবেদন করা হয় একবার, রাত্রে চলে না আর, তাই শুধু নিয়ম রক্ষার মতো 12খানি পুরি করা হয়, বাদবাকি এই বস্তু। তার সঙ্গে একটা তরকারি, ঠাকুরের জন্যে 1 খুঁড়ি খিরসা, একটু রাবড়ি ও খান্দুই প্যাঁড়া। এছাড়া এলো সেরখানেক দুধ, আলাদা একটা বাটিতে খানিকটা সর ও মিছরির গুঁড়ো। এই দুধ থেকেই সারাদিনের তোলা। দিদি খাবার ভাগ করলেন, পুরি কখানি নিজে নিলেন আর রাবড়িটুকু। কিরণবাবুর ভাগে পড়ল খানচারেক টেকরা ও সেই খিরসা। প্যাঁড়া দুটো ওঁরা খান বোধ হয় অন্য দিন, আজ আমাদের দুজনকে দিলেন। দুধও আমরা একটু একটু পেলুম, যদিচ দিদি বোধ হয় আজ সে নিজের দিকে রাখলেন। সবাইকে দিয়ে খানিকটা সরের সঙ্গে, পৃষ্ঠা 14, পুরীর কুচি চটকে বারান্দায় পাখিকে দিয়ে এলেন। পোষা চন্দনা ও নাকি লুচি সর ছাড়া খায় না। 60 বছর বয়স ওর, দেখছো কি? ওকে আজকের পাখি, আমার সুখ দুঃখের সঙ্গীও, বললেন দিদি। খাওয়া দাওয়ার পর উষা বাসন নিয়ে চলে গেল। রোজেকেও দিদি জোর করে শুতে পাঠিয়ে দিলেন নিচে। আমাকে বললেন, আমার এখন বিস্তর জপ বাকি, আমি বারান্দায় বসে জপ করব, তুমি ঘুমোবে এখন, না বসবে একটু আমার কাছে? বুঝলুম দিদি এবার আমার বিবরণ কিছু জানতে চান। আমারও জানানো প্রয়োজন, কারণ আশ্রয়টা শুধু বড় কথা নয়। আখেরের কি ব্যবস্থা হতে পারে সেটা না জানা অবধি সুস্থির হতে পারছি না। তাছাড়া পুরো 2 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি, এখন আর সহজে ঘুম আসবেও না। আমি একটু জোর দিয়েই বললুম, আমি আপনার কাছেই বসবো। দেখলুম দিদি খুশি হলেন। স্বল্প পরিসর বারান্দা, রাস্তার দিকে পাশ ফিরে সামনাসামনি আসন পেতে বসলুম দুজনে। দিদি পা ছড়িয়ে বসলেন। আমার আবার পোড়া বাতের পা, মুড়ে বসতে পারি না। তুমি কিছু মনে করো না ভাই লক্ষ্মীটি। মিনিট কতক অবশ্য নিঃশব্দেই জপ করলেন বসে। তারপর 1-2 প্রশ্ন করতে লাগলেন অতি কৌশলে, আমি যাতে সেটাকে জেরা বলে ভাবতে না পারি। আমার উত্তরের ফাঁকে ফাঁকে জপও চলতে লাগলো। সেটা বুঝতে পারলুম তাঁর ঠোঁট নাড়ায় আর হাত নাড়ায়। কোথায় বাড়ি, কে কে আছেন, দাদা কি করেন, ভাই আমরা, বাবা কদিন মারা গেছেন শুনে মুখে চু চু আওয়াজ করে দুঃখ প্রকাশ করলেন। বললেন, আহা বাছা রে, জীবনের স্বাদ আহ্লাদ তো ওইখানেই ঘুচে গেছে তোর। তারপর আমি কি পড়ি, কেন পালালুম, মায়ের দিল্লিতে গিয়ে কি হাল হয়েছিল, এখানে পান্ডার বাড়ি থেকেই বা কেন চলে আসতে হলো, ইত্যাদি। দিদিও ধৈর্য ধারণ করে বসে শুনলেন সব। মধ্যে মধ্যে উনি ঢুলছেন, সন্দেহ করে বলতে বলতে থেমে গেছি। সঙ্গে সঙ্গে বলে উঠেছেন, ভাবছিস ঘুমোচ্ছি? তা নয়, ও আমার আপিংয়ের ঝিমুনি, ঘুম নয়, সব শুনছি আমি। বলিস তো গড়াগড় বলে যাব। আপিং খাই যে, অত দুধ খেলুম দেখলি না, আপিংয়ের সঙ্গে দুধ মিষ্টি বেশি করে না খেলে শরীর কষে যায়। ঘুম অত সহজে আসে না আমার, ও শুধু ঝিমুনি। আমার বক্তব্য শেষ হতে গম্ভীরভাবে ঘাড় নাড়লেন বার কতক। বললেন, ভালো করনি ভাই, ছি, আজকাল একটা পাশ অন্তত না করলে পিওনের চাকরি অবধি মেলে না। তোমার মাথার ওপর বাপ নেই, অবিরে বিধবার সন্তান, তোমাদের ধ্যান জ্ঞান হওয়া উচিত। কি করে মানুষ হয়ে উঠবে, এই শুধু, আর কিছু না। এই তো তোমার দাদার কথা বললে, কি কষ্ট করেছেন নিজের পায়ে দাঁড়াবার জন্যে, ওই তো ঠিক, ওই তো মানুষের কাজ। তারপর একটু হেসে বললেন, পোড়া কপাল সব, এখানেই কি কম লোক আসে ছেলের পাল একধার থেকে অমনি ঘুরতে ঘুরতে? শহর বাজারে তো ঢের বেশিই আসবে।
আমি বলি, মরণ, এখানে এসেছো চাকরির খোঁজে, পয়সা কামাবে বলে? এখানে টিকটিকি মাকড়সা পর্যন্ত পয়সা চাইছে অবিরত। আকবর বাদশাহ যে জন্যে নাম রেখেছিলেন ফকিরাবাদ, ভিখিরির দেশ। এখানে এসেছো পয়সা রোজগার করতে? খসে পড়ো, খসে পড়ো। তারপর কিছুক্ষণ নিঃশব্দে মালা জপবার পর বললেন, তোর দাদার নাম ঠিকানা দিস, কালই আমি কিরণবাবুকে দিয়ে চিঠি লিখিয়ে দেবো। তোর লিখতে লজ্জা করবে? তেজ করে চলে এসেছিলি তখন, আবার পোড়ার মুখ পুড়িয়ে শেষে গাড়ি ভাড়া ভিক্ষে করে ফিরে যাওয়া, সে তুই পারবি না। পৃষ্ঠা 15। আমরাই লিখব, টাকা এলে কিন্তু বাড়ি চলে যাস, ভালো ছেলের মতো। দেখলি তো দুনিয়ার হালচাল, গিয়ে আবার স্কুলে যাস। এখনো তো বেশি দিন হয়নি, কটা মাস, গিয়ে চেপে পড়ে পাশটা দিয়ে নে। প্রায় সঙ্গে সঙ্গেই আবার বলেন, কিরণবাবুকে দিয়ে লেখাবার কথা বললুম বলে ভাবিসনি যেন আমি নিজে এক কলম লিখতে জানি না। আমি ইংরেজি পর্যন্ত লিখতে পারি অল্প অল্প, বাংলা তো গড় গড় করে লিখে যাব। তবে অনভ্যেস তো, হরফ সব আঁকা মাঁকা হয়ে যায়। কিরণবাবুর নিত্যি লেখা অভ্যেস, জমিদারের ছেলে, হিসেব লিখে লিখে লেখা পাকা হয়ে গেছে। আরও খানিকটা চুপ করার পর হেসে বললেন, তোকে দেখে হাঁকিয়ে না দিয়ে এমন জামাই আদরে রাখলুম কেন বল দেখি? এমন তো কত আসে, দূর দূর করে ভাগিয়ে দিই, বলি এটা আমার দান ছত্তর নয়, এখানে কিছু সুবিধে হবে না। যা, যে সাউখুড়ি করে পালিয়েছিলি ঘর থেকে, সেই বাহাদুরি নিগে যা যেখানে পারিস। তোকে তা বললুম না কেন জানিস? নিজেই জবাব দিলেন প্রায় সঙ্গে সঙ্গেই। রাস্তার তেলের আলোটা সামনেই, তার আভাটা মুখে এসে পড়েছিল। দেখলুম চোখটা ছলছল করে উঠল বলতে গিয়ে। বললেন, আমার একটা ছোট ভাই ছিল। ছিল কেন, বালাই ষাট আজও আছে। তোকে অনেকটা তার মতো দেখতে, তোর মতনই বারণসা, ঢ্যাঙা, গড়ন, 16-17 বছর বয়সে ঠিক এই রকম দেখতে ছিল। তুই যখন আচমকা এসে দাঁড়ালি, হঠাৎ মনে হলো সেই ফিরে এলো আবার, সেই বয়সে। কেমন মায়া হলো, মনে হলো কোথায় না কোথায় ঘোরে, তারও হয়তো এমনই দুর্দশা হয়। তাই আর তোকে না বলতে পারলুম না। তুইও আবার তেমনি মা মাসি না বলে দিদি বলে ফেললি ফট করে। চুপ করে রইলেন অনেকক্ষণ। মনে হলো চোখের জলটাই সামলাবার চেষ্টা করছেন। আস্তে আস্তে বললুম, তিনি এখন কোথায়? কে জানে, হতভাগা হয়ে গিয়েছে একেবারে। লেখাপড়া করলে না, নেশা ভাঙ করে বেড়ালো চিরটা কাল। কম পয়সা উড়িয়েছে আমার। শেষ খবর পেয়েছি কোন এক সার্কাসের দল নিয়ে ঘুরছে। আমাদের কিরণবাবুর ভাইরা ভাই, সরকারি কাজে সেও ঘোরে নানা দেশ বিদেশে, খুব বড় চাকরি করে সরকারের। তার সঙ্গে দেখা হয়েছিল, সেই সিঙ্গাপুরে না কোথায় যেন। সেও তো কতকালের কথা হলো। হতভাগা, হতভাগা। বিয়ে দিলুম এককাঁড়ি টাকা খরচ করে, সুন্দরী বউ, তা তার দিকে একবার তাকালো না পর্যন্ত। এরপর অনেকক্ষণ আর কোনো কথা কইলেন না, নিঃশব্দে বসে জপ করতে লাগলেন। মনে হলো প্রবাসী হতভাগা ভাইটার কথা ভাবছেন বসে বসে। আমিও চুপ করে বসে রইলুম, অনেকটা নিশ্চিন্ত এখন। লজ্জা যা তা তো আছেই, পরাজয়ের লজ্জা, তবু অসহায় অবস্থাটা গেছে, এই জন্যেই নিশ্চিন্ত। নিজের ভাগ্য নিজে তৈরি করে নেওয়ার পথটা আর যাই হোক কুসুমাস্তীর্ণ নয়, তা টের পেয়েছি খুব, হাড়ে হাড়ে। ও যারা পারে তারা পারুক, আমার কর্ম নয়। এর চেয়ে বাড়ির ভাত খেয়ে লেখাপড়া ঢের সহজ। ভাগ্যিস ভগবান চেহারাটা এর সেই ভাইয়ের মতো দিয়েছিলেন, নইলে কি হতো ভাবতেই গা শিউরে ওঠে। হয় অর্ধেক রাত্রে পাহারাওয়ালা থানায় ধরে নিয়ে যেত, নয়তো এমনি করে কদিন ঘুরে ঘুরে রেলের ওপর গলা দিতে হতো স্টেশনে গিয়ে। পড়া চলছে পরের ফাইলে।